আজ বেঁচে গেলে ঘরে যাচ্ছি, ওখানেই খাবো। তানিয়া বেরিয়ে যেতেই ফস করে একটা নিঃশ্বাস ছাড়ে চিত্রলেখা। তা দেখে জাহানারা জিজ্ঞাসা করে, কি হয়েছে? না কিছু না তো, কিছু হয়নি। চা বানানোই মন দেয় সে। এরা দেবর ভাবি, কারো থেকে কেউ কম যায় না, বদের হাড্ডি এক একজন। চা বানানো শেষ করে ড্রয়িং রুমে বেরিয়ে আসলে চিত্রলেখা দেখে রৌনক নেই এখানে। মিম মিশকাতকে জিজ্ঞাসা করলে ওরা বলে সে এখনো নিচে আসেনি। আজ দিলারা জামানও নাস্তা করতে আসেননি। দেরি না করে রৌনকের জন্য চা ও নাস্তা নিয়ে উপরে চলে যায় তাকে দিতে। নিজের ঘরের লিভিং রুমে ঢুকে সেন্টার টেবিলে ট্রে নামিয়ে রাখে শব্দ না করে। রৌনক এখনো দেখেনি সে শাড়ি পরেছে। হুটহাট শাড়ি পরাটা রৌনকের ভীষণ পছন্দ। বেডরুমে ঢুকতে নিয়ে কদম থমকে যায় চিত্রলেখার। পা কেঁপে উঠলেও নিজেকে পড়ে যাবার আগে সামলে নেয় সে। বেডরুমের দরজা সামান্য খোলা, তা দিয়েই দেখতে পায় রৌনকের মুখোমুখি একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে সাবা। রৌনক এদিক পিট করে দাঁড়িয়ে আছে, তাই সে চিত্রলেখাকে দেখতে না পেলেও সাবা পেছনে দরজার দিকে তাকালেই তাকে দেখতে পাবে। দুজনের মধ্যে কি কথা হচ্ছে শুনতে পায় না চিত্রলেখা। এই পর্যন্ত কানে কথা ভেসে আসলেও সেসব বুঝতে পারছে না চিত্রলেখা। কিভাবে বুঝতে পারবে? চোখের সামনে থাকা দৃশ্যটাই তো হজম করতে পারছে না সে। সামান্য এগিয়ে সে রৌনকের গলা জড়িয়ে ধরেছে সাবা। তাকে বাধা না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে রৌনক, যেন সাবার কর্মকাণ্ডে পূর্ণ সমর্থন আছে তার। রৌনক বাধা না দেওয়ায় নিজের ঠোঁটটা এগিয়ে দেয় সাবা রৌনকের ঠোঁটের দিকে, তাকে নিজের ঠোঁটের উষ্ণতায় জড়িয়ে নিতে। এই দৃশ্য দেখার সাহস ক্ষমতা কোনোটাই নেই চিত্রলেখার। সাবার ঠোঁট রৌনকের ঠোঁটের দখল নিতেই পেছনে ঘুরে যায় সে। কোনো রকম শব্দ না করে চুপচাপ বেরিয়ে যায়, যেমন শব্দহীন এসেছিল সেভাবে। দোতলার করিডোরের শেষ মাথায় একটা খোলা বারান্দা আছে। নিঃশব্দে এখানে এসে দাঁড়ায় চিত্রলেখা। চোখের পানি তার আপনা আপনি বইছে। তাদের আজ আর অনুমতির প্রয়োজন নেই। শব্দ করতে চায় না বলে বারান্দার গ্রিল ধরে সে শক্ত বাঁধনে। সব মিথ্যে, সব ওর দেখা জানা, সব মিথ্যে। ওর জানা মানুষটাও, অনুভূতিগুলোও মিথ্যে। সাবার ঠোঁট রৌনকের ঠোঁট স্পর্শ করার আগে নিজের ঠোঁটের আগে হাত তুলে ধরে সে, যার ফলে সাবার বাড়িয়ে দেওয়া ঠোঁট আর রৌনকের ঠোঁটকে স্পর্শ করতে পারে না। তার হাত স্পর্শ করে। এক মুহূর্ত সময় নিয়ে সাবাকে পেছন দিকে ধাক্কা দেয় রৌনক। আচমকা ধাক্কাটা আশায় তাল সামলাতে না পেরে পেছনের দিকে ছিটকে পড়ে সাবা। আচমকা ধাক্কায় চেঁচিয়ে ওঠে সাবা। রৌনক এগিয়ে এসে সাবার মুখোমুখি দাঁড়ায়। বড় করে নিঃশ্বাস নেয় সে। ওকে দেখেই বোঝা যাচ্ছে নিজেকে সামলা নেবার চেষ্টা করছে সে। সাবা এখনো ফ্লোরেই বসে আছে। রৌনক এগিয়ে এসে সাবার সামনে বসে খানিকটা ওর দিকে ঝুঁকে তবে সতর্ক দূরত্ব বজায় রেখে ঠান্ডা কণ্ঠে বলে, অনেকক্ষণ ধরে তোমার বুলশিট শুনতেছি, কিন্তু কেন শুনতেছি নিজেও জানি না। মেবি আমার বউয়ের জন্য। চন্দ্র আমার লাইফে আসার পর থেকে আমার পেশেন্সের লেভেল বেড়ে গেছে, বলতেই হয়। কিন্তু আমার বউকে নিয়ে কেউ কিছু বললে সেটা আবার আমার সহ্য হয় না। সো ইউ বেটার ফাক অফ বিফোর আই ডিস্ট্রয় ইউ। আমাকে মেয়েদের সম্মান করতে শেখানো হয়েছে, না হলে এক্ষুনি এখানে তোমাকে থাপ্পড় মেরে ফেলতাম, আর কেউ টেরও পেত না। তোমার মতো মেয়েকে চুটকি বাজিয়ে গায়েব করে দেওয়ার মতো আমার জন্য কোনো বিষয় নয়, কিন্তু আমার চন্দ্র জানতে পারলে কষ্ট পাবে। তাছাড়া আমার মা আমাকে এই শিক্ষা দেয়নি, সেজন্য এই যাত্রায় বেঁচে যাচ্ছ। তবে এটাই লাস্ট। গেট দিস ইউর স্মল হেড। নাও গেট লস্ট বিফোর আই চেঞ্জ ইউর মাইন্ড। ভয়ে আড়ষ্ট হয়ে রৌনকের শান্ত চোখের দিকে তাকিয়ে থাকে সাবা। ওর দৃষ্টিতে ভয় স্পষ্ট। মুখে স্বীকার না করলেও এই রৌনককে সে ভয় পায়। সাবা উঠে যাবার আগে রৌনক আরো বলে, আগে বলেছি আবারও বলছি, এরপর যেন তোমাকে আমার বউ বা আমার আশেপাশেও না দেখি। আই সোয়ার সাবা, আই উইল ডিস্ট্রয় ইউ উইথ মাই ওয়ান হ্যান্ডস। নাও গেট লস্ট ফ্রম মাই রুম। এক মুহূর্ত সময় না নিয়ে উঠে দাঁড়ায় সাবা। এত অপমানের শোধ সে নিবেই। একটা রাস্তার মেয়ের জন্য তাকে অপমান করা কিছুতেই হজম করবে না সে। সময় মতো ওই পরিচয়হীন রাস্তার মেয়েটাকে সে নিজের পথ থেকে ঠিকই সরাবে। রৌনককে সে নিজের করেই ছাড়বে। দাঁতে দাঁত চেপে রৌনকের ঘর থেকে বেরিয়ে যায় সাবা। এক্ষুনি কিছু বললে সেটা তার নিজের দিকে ব্যাকফায়ার করবে, তাই কিছু না বলে বেরিয়ে যায় সে। চিত্রলেখা কোথায় আছে দেখার জন্য বেডরুম থেকে বেরিয়ে লিভিং রুমে আসতে সেন্টার টেবিলে থাকা নাস্তার ট্রে দেখে রৌনকের বুঝতে অসুবিধা হয় না তার চন্দ্র এসেছিল। নিশ্চয়ই অপ্রীতিকর কিছু দেখেছে সে, হয়তো তাকে ভুল বুঝেছে। ভুল বুঝাচ্ছে স্বাভাবিক। চিত্রলেখাকে খুঁজতে নিচে চলে যায় সে। ড্রয়িং রুম, কিচেন কোথাও খুঁজে পায় না তার চন্দ্রকে। জাহানারা, তানিয়া, এমনকি মিম মিশকাতকে জিজ্ঞাসা করেও কিছু জানতে পারে না। চিত্রলেখাকে ফোন করতে নিজের মোবাইল হাতে নেওয়ার জন্য প্যান্টের পকেটে হাত দিলে দেখে তার মুঠো ফোনটা সঙ্গে নেই। তাই নিজের মোবাইল ফোন আনতে আবারও উপরে চলে আসে সে। নিজের ঘরে ঢুকার আগে রৌনকের খেয়াল হয় একটা জায়গায় আছে যেখানে হয়তো সে তার চন্দ্রকে খুঁজে পেতে পারে। এর আগেও বেশ কয়েকবার চন্দ্রকে ওখানে দেখেছে সে।
দেরি না করে করিডোরের শেষ মাথায় থাকা বারান্দার দিকে পা বাড়ায়। বারান্দার দরজায় এসে চিত্রলেখাকে দেখতে পেয়ে নিঃশব্দে দাঁড়ায় সে। এক মুহূর্ত সময় নেয় চন্দ্রকে বুঝতে, কতটুকু ভেঙে পড়েছে তার চন্দ্র সেটা বুঝতে। নিঃশব্দে চোখের পানি ফেলতে ব্যস্ত চিত্রলেখা আচমকায় থেমে যায় পেছনে কারো উপস্থিতি টের পেয়ে। তৎক্ষণাৎই পেছনে ঘুরে দেখার চেষ্টা করে না পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে, বরং পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটা যেন বুঝতে না পারে তাই খুব সাবধানে হাত তুলে নিজের গাল বেয়ে পড়া পানি আঙ্গুলের টানে মুছে ফেলে। এক্ষুনি নিজের চোখের পানি কাউকে দেখাতে চায় না সে, নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এগিয়ে এসে চিত্রলেখাকে পেছন থেকে জড়িয়ে ধরে রৌনক। চিত্রলেখার পেটের কাছে ফাঁক গলে হাত বাড়িয়ে পেটের কাছটায় জড়িয়ে ধরেছে সে। মুখ নামিয়ে চিত্রলেখার কাঁধে চিবুক রাখে। কেবল রৌনকের নিঃশ্বাস শুনতে পায় চিত্রলেখা, কথা বলে না দুজনার একজনও। চিত্রলেখা পরপর কয়েকবার ঢোক গিলে ধৈ ধৈ করে বুক চিরে বেরিয়ে আসে, কান্না গিলে ফেলার চেষ্টা করে। পরপর কয়েকবার চোখের পলক ফেলে যেন অযাচিত অশ্রু এসে ভিন্না জমায়। এই মুহূর্তে কেঁদে ফেলে ভেঙে পড়তে চায় না সে। রৌনকের উপস্থিতিতে ভাঙতে রাজি সে, তবে এক্ষুনি নয়, অন্তত রৌনকের সামনে নয়। বেশ খানিকক্ষণ চুপ করে থাকার পর নিস্তব্ধতাদের ছুটি দিয়ে রৌনক বলে, প্রতিবাদ না করে নিজের হগাদায়ের মজবুত না থাকে আড়ালে এসে চোখের পানি ফেললে হবে? তুমি হাল ছেড়ে দিলে অন্য কেউ তোমাকে ঠেলে আগে চলে যাবে, তোমারটা তোমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। আগের চাইতে আরেকটু বেশি শক্ত করে জড়িয়ে ধরে সে তার চন্দ্রলেখাকে। রৌনকের কথা শুনে ঝরঝর করে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় চিত্রলেখা। নিজেকে সামলে রাখার প্রাণপণ চেষ্টা করেও সেসব বিফলে যায়। চেষ্টা করেও আর নিজেকে ধরে রাখতে পারে না। চিত্রলেখার কান্নার শব্দ না হলেও শরীরের কাঁপুনি ঠিকই টের পায় রৌনক। প্রিয়তমা কাঁদছে সেটা জানার জন্যে নিজ চোখে দেখতে হয় না তাকে, এমনকি তার কান্নার শব্দ শুনতে হয় না। চিত্রলেখা কেন্দ্রিক সবকিছু অনুভব করতে পারে সে। রৌনক নিজেই বলতে থাকে, আমাকে আমার চন্দ্রলেখা ব্যতীত অন্য কেউ আমাকে ছুঁয়ে যাবে, সেটা আমি অ্যালাউ করবো কিভাবে? ওখানেই মেরে হাড় গুঁড়ো করে ফেলবো। আমি শুধুই চন্দ্রের, আমাকে ছুঁয়ে দেওয়া ভালোবাসার একমাত্র দাবিদার আমার চন্দ্র। পালিয়ে এলে কেন? আমার উপর ভরসা নেই? আমাকে বেইমান মনে হয়? তোমাকে ঠকানোর কথা আমি ভাবতেই পারি না। ট্রাস্ট মি, আমার জন্য তুমি কাঁদবে সেটা আমি মানতেই পারবো না। আমার জন্য আমি তোমাকে কোনোদিন কাঁদতে দিব না, কখনো না। চিত্রলেখার কাঁধের উপরে থাকা চুল একপাশে সরিয়ে সেখানে আলতো স্পর্শে চুমু খায় রৌনক। কোমর জড়িয়ে প্রিয়তমাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে তার গাল বেয়ে পড়া অশ্রুদের ঠোঁটের স্পর্শে মুছে ফেলার চেষ্টা করে। চিত্রলেখার ঠোঁটের একদম কাছাকাছি গিয়ে চোখে চোখ রেখে বলে, ট্রাস্ট মি বো, আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। চিত্রলেখাকে এক মুহূর্ত সময় না দিয়ে তার কাঁপতে থাকা ঠোঁট জোড়া নিজের ঠোঁটের দখলে নেয় রৌনক। প্রিয়তমাকে বোঝানোর চেষ্টা করে তার ভালোবাসায় কোনো খাদ নেই। চিত্রলেখার কান্নার গতি বাড়ে। একটুর জন্য ভেবেছিল মানুষটাকে বুঝি সে হারিয়ে ফেলছে। প্রতারিত হওয়ার চাইতে মানুষটাকে হারিয়ে ফেলার ভয় যেন বেশি জেঁকে বসেছিল চিত্রলেখাকে। কিন্তু মানুষটা তাকে ভালোবাসবে, তার সব দিয়ে ভালোবাসে। সময় বিলম্ব না করে চিত্রলেখা নিজেও হাত বাড়িয়ে রৌনকের গলা জড়িয়ে ধরে, তার ঠোঁটের ছন্দে তাল মিলায়। একে অপরকে সঙ্গ দিয়ে ভালোবাসার সঙ্গীতে নতুন সুর তুলতে ব্যস্ত হয় দুজনে। বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পরে নিয়মিত লিখনের কাছে পড়তে আসছে বৃষ্টি। তার লক্ষ্য ঢাকা ইউনিভার্সিটি। বাসা থেকে যদিও বলা হয়েছে সে চাইলে যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। মেয়েকে পড়ানোর ক্ষমতা বৃষ্টির বাবা মুস্তফা সাহেবের আছে, কিন্তু বৃষ্টি একেবারে হেলায় ফেলে দেওয়ার মতো ছাত্রী নয়। সে তার মেধা জগিয়ে পড়ালেখা করতে চায়। তাছাড়া লিখনের এখানে অনেক বড় একটা ভূমিকা আছে। লিখনের পথে হাঁটতে চায় বৃষ্টি। তাই বৃষ্টিরও স্বপ্ন একদিন সে নিজেও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করবে। সেজন্য সবসময় মনোযোগ দিয়ে পড়ালেখাও করেছে। মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্টও আশা করছে ভালো হবে। তাই মনোযোগ দিয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত সে। নিজের দিক থেকে কোনো রকমের ত্রুটি রাখছে না বৃষ্টি কোনো ধরনের। বিগত 5 মাস ধরে বাসায় ছোট্ট করে কোচিং সেন্টারের মতো করে ছাত্র পড়াচ্ছে লিখন। অনেক বেশি ছাত্রছাত্রী পড়াচ্ছে তেমনটাও নয়। সামনে তার নিজের পরীক্ষা, সেই প্রস্তুতি নিতে হচ্ছে। সর্বসাকুল্যে 5টা ব্যাচ পড়ায় সে, তাও প্রতিদিন 2 কি 3টা ব্যাচ থাকে। এভাবে মিলিয়ে 7 দিনে 5টা ব্যাচ কাভার দেয়। তবে বৃষ্টির এই আইডিয়াটা যথেষ্ট উপকারে দিয়েছে। এখন আর পড়ানোর জন্য বাইরে যেতে হয় না তাকে। ঘন্টা ধরে একজনকে 2 ঘন্টাও পড়াতে হয় না। এত অল্প সময়ে যে এতগুলো ছাত্রছাত্রী পড়াচ্ছে এর পেছনে অবদানটা বৃষ্টির বেশি। ওর সার্কেলের এমন কেউ বাকি নেই যে লিখনের কাছে পড়ে না। নিজের বন্ধু বান্ধব থেকে শুরু করে ক্লাসমেট এমন কাউকে বাদ রাখেনি বৃষ্টি। সবাইকে ধরে বেঁধে নিয়ে এসেছে। এছাড়া এলাকায় আগে থেকে তার একটা সুনাম ছিল। অনেকে তার কাছে ছেলে মেয়ে পড়াতে আগ্রহ প্রকাশ করেছে অতীতে, কিন্তু সময় স্বল্পতার কারণে পড়াতে পারেনি লিখন। তাদের সবার সাথে যোগাযোগ করে বাসায় পড়ানোর বিষয়টা জানিয়েছে সে।
অনেকেই তার কাছে পড়তে পাঠিয়েছে নিজ নিজ ছেলে মেয়েদের। বৃষ্টির ভাই নাইমের ক্লাসের কয়েকজনও পড়ছে তার কাছে। চিত্রলেখা বিয়ে করে চলে যাওয়ার পর এসে একদিন থেকে গিয়েছিল। তারপর থেকে চারু খালার সঙ্গে তার ঘরেই থাকছে। প্রথমে লিখন বারান্দায় চেয়ার টেবিল দিয়ে পড়াবে সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু চারুর একার জন্য একটা ঘর লাগে না, তাই ও খালার সঙ্গে তার ঘরেই থাকছে। ছোটবেলা থেকেই চারুর রাতে একা ঘুমানোর অভ্যাস নেই। চিত্রলেখা চলে যাবার পর বেশ কিছুদিন একলা ঘুমালেও প্রায় রাতেই ঘুম ভেঙে গেলে পরে খালার কাছে তার ঘরে চলে যেত। তারপর নার্গিস বেগমই একদিন বলেছিল চারুকে ওনার সঙ্গে থাকতে। চারু খালার ঘরে শিফট হয়ে যাওয়ার পর থেকে একটা ঘর খালি ফেলে রাখার মানে হয় না। যদিও নার্গিস বেগম বলেছিলেন চয়ন বড় হচ্ছে, লিখন তো বড় হয়ে গেছেই, ওরা দুই ভাই যেন দুই ঘরে থাকে, এখন ওদের প্রাইভেসি দরকার আছে। লিখন আপত্তি না করলেও চয়ন বলেছিল ভাইয়ের সাথে এক ঘরে থাকতে তার আপত্তি নেই, যতদিন না লিখনের বিয়ে হচ্ছে। দুইজন দুই ঘরে থাকার চাইতে লিখনকে চয়নই বলেছিল ওই ঘরটা যেন সে ছাত্র পড়ানোর জন্য গুছিয়ে নেয়। লিখন নিজেও ভেবে দেখেছে চয়ন ঠান্ডা ধরনের ছেলে, চুপচাপ টেবিলে বসে পড়লে টেরও পাওয়া যায় না সে যে ঘরে আছে। সেজন্যই চয়নের সাথে এক ঘরে থাকতে তারও সমস্যা হয় না। সব দিক বিচার বিবেচনা করে ওই ঘরটাতে এখন ছাত্র পড়ায় লিখন। আপাতত লাগছে না, পরেরটা পরে দেখা যাবে। এমনিও লিখনের বিয়ে করতে অনেক দেরি আছে, বিয়ের আগে বিশেষ প্রাইভেসি দরকার বোধ করে না লিখন। গত 2 সপ্তাহের পড়ার উপর আজ বৃষ্টির একটা পরীক্ষা ছিল, তাই জলদি পড়া শেষ হয়ে গেছে তার। যেদিন যেদিন তার পড়া থাকে, পড়ার পর খানিকক্ষণ চারুর সঙ্গে আড্ডা চলে তার। পড়ার জন্য এবারই বৃষ্টি আসা যাওয়া বাড়ার ফলে চারুর সঙ্গে গভীর সখ্যতা হয়েছে বৃষ্টির। আগে ভালো সম্পর্ক থাকলেও সম্পর্ক এতখানি গভীর ছিল না দুজনার, কিন্তু আজকাল দুজনকেই মানিকজোড় বলা হয়। তবে বিগত কদিন তেমন একটা কথা হয়নি দুজনার। চারু ব্যস্ত আছে বা মাথা ধরেছে বলে এড়িয়ে গেছে বৃষ্টিকে, কিন্তু কিছু একটা যে ঠিকঠাক নেই তা ঠিকই আন্দাজ করতে পেরেছে বৃষ্টি, কিন্তু জানার জন্য চাপাচাপি করেনি চারুকে। দুজনের সম্পর্ক এখন এমন যে জিজ্ঞাসা না করলেও একজন আরেকজনকে ঠিকই মনের কথা জানাবে। কিন্তু ও মাঝে 7 দিন পেরিয়ে গেছে, তাই আর ধৈর্য ধরে রাখতে পারছে না বৃষ্টি। চারুর কি হয়েছে তাকে সেটা জানতেই হবে। কোনো কারণে চারুটা ভালো নেই বৃষ্টির মন বলছে, আর চারুর মন খারাপ থাকলে বৃষ্টির নিজেরও ভালো লাগে না। পরীক্ষার শীট জমা দিয়ে সোজা চারুর ঘরে এসে উপস্থিত হয়েছে বৃষ্টি। দরজাটা ভেজানো ছিল, মৃদু ধাক্কা দিতেই দরজাটা ভেতর দিকে হাট হয়ে খুলে যায়। বৃষ্টি যতখানি চারুকে চিনে অসময়ে ঘুমানোর অভ্যাস তার নেই, তাই অবেলায় ঘরের বাতি নিভিয়ে চারুকে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাতে দেখে অবাক না হয়ে পারে না সে। বিরক্ত না করে বেরিয়ে আসবে ভাবতে টের পায়ে কাঁথার নিচে লুকিয়ে চারু সম্ভবত কাঁদছে, তাই বেরিয়ে না আসে ঘরের ভেতর প্রবেশ করে দরজাটা ভেতর থেকে আটকে দেয় সে। এগিয়ে এসে চারুর মাথার কাছে বসে বৃষ্টি। এখনো কোনো কথা বলেনি সে, কারো উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেছে চারু, নড়াচড়াও করছে না। আর কিছু না বলে বৃষ্টি নিজেও চারুর পাশে শুয়ে পড়েছে, কাঁথাটা টেনে নিয়ে চলে যায় কাঁথার নিচে চারুর কাছে। ঘুমিয়ে থাকার ভান করে শুয়ে আছে চারু। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বৃষ্টি বলে, আমি জানি তুই জেগে আছিস চারু। এক মুহূর্ত চুপ থেকে বৃষ্টি জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর? এমন মনমরা হয়ে আছিস কেন? কথা বলতেছিস না কেন কয়েকদিন ধরে আমার সাথে? আমার কোনো কথায় কি কষ্ট পাইছিস? জবাব দেয় না চারু। বৃষ্টি নিজেই বলে, আমাকে বলবি না তোর কি হয়েছে? আমি না তোর সই লাগি? নিঃশব্দে কেঁদেই চলেছে চারু, মুখে কোনো শব্দ নেই তার। বৃষ্টি জানে কিভাবে চারুর মুখ দিয়ে কথা বের করতে হয়। আপা থাকলে আপাকে কি বলতি না তোর কি হয়েছে? আমাকে বল, দেখবি আমি সমাধান করে দেব। এবারে ধরা গলায় চারু বলে, তোমরা কেউ কিছু করতে পারবে না। তুই কাঁদতেছিস কেন? কেউ কি তোর মনে কষ্ট দিছে? কি হয়েছে আমাকে বল না চারু। কিছু হয়নি আমার। খানিকক্ষণ চুপ করে থেকে কিছু একটা চিন্তা ভাবনা করে বৃষ্টি, ভেবে জিজ্ঞাসা করে, তুই কি কাউকে পছন্দ করিস চারু? কাউকে ভালোবাসিস? সে কি তোরে কষ্ট দিছে? মন ভাঙছে তোর? বৃষ্টির এই প্রশ্নের জবাব দেয় না চারু। কি জবাব দিবে? ও তো নিজেই জানে না মামুনকে সে ভালোবাসে কিনা। চারু শুধু জানে মানুষটার জন্যে তার ভেতরটা ভীষণ পুড়ে, মানুষটার বিয়োগে তার ভেতরটা পুড়ে ছারখার হয়। মানুষটাকে একবার দেখার জন্য গলা বুক শুকিয়ে চৌচির হয়ে যায়। মানুষটার অনুপস্থিতিতে তার মনের জমিনে চৈত্রের খরা পড়ে, ভেতরে ভাঙচুর হয়। কিন্তু ও ভালোবাসে কিনা সেটা তো চারু জানে না। তাছাড়া সে ভালোবাসলে কি আর না বাসলে কি, মামুন ভাই তো এখনো তার মায়াকেই ভালোবাসে, আর চারু তো মায়া না, কখনো মায়া হতেও পারবে না, হতে চায়ও না। তাই মামুন ভাইও কখনো তাকে ভালোবাসবে না, তার দিকে ফিরেও তাকাবে না। এসব ভাবতেই চারুর বুক ভেঙে চোখ গলে কান্নার বন্যা নামে। বৃষ্টি পাশ ফিরে চারুকে বুকে জড়িয়ে নেয়, মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দেয়।
তার বুকে মাথা রেখে আরও বেশি কান্নায় ভেঙে পড়ে চারু। কাঁদতে কাঁদতেই চারু নিচু কণ্ঠে বলে, মামুন ভাই আমাকে ভালোবাসে না কেন বৃষ্টি আপু? মামুন ভাই? তুমি এই কথা কাউকে বললো না বৃষ্টি আপু। তোমাকে লিখন ভাইয়ের কসম, কাউকে মামুন ভাইয়ের কথা বললো না। বৃষ্টি আর কিছু বলতে পারে না। সে চারুর মনের অবস্থা বুঝতে পারছে। কাউকে নিজের সবটা উজাড় করে ভালোবাসার পরেও মানুষটা যদি আপনার ভালোবাসা বুঝতেই না পারে, আপনার ভেতরকার দহন টের না পায়, তখন ঠিক কতখানি পুড়ে সেটা বৃষ্টি খুব ভালো করেই জানে। আর কথা বলে না বৃষ্টি, বড় করে দুবার দীর্ঘশ্বাস ছাড়ে কেবল। কফির কাপে চুমুক দিয়ে কাপটা নামিয়ে রেখে বাইরের দিকে তাকালো দিলারা জামান। ধানমন্ডির একটি রুফটপ রেস্টুরেন্টে বসে আছেন তিনি। আজ সাবার সঙ্গে সকালের নাস্তা করার পরিকল্পনা করে বাইরে এসেছেন, কিন্তু সাবা এখনো এসে পৌঁছায়নি। তাই অপেক্ষা করতে করতে এক কাপ কফি অর্ডার করে নিয়েছেন। এখানে এসে সাবাকে কল করে জানিয়েছেন তিনি পৌঁছে গেছেন। সাবা জানিয়েছে সে পথেই আছে। তার বাসা এখান থেকে খুব একটা দূরে নয়। দিলারা জামানের কফি শেষ হওয়ার আগেই এসে পৌঁছায় সাবা। ঠিক ওনার মুখোমুখি অন্য পাশে চেয়ার টেনে বসতে বসতে বলে, ইটস ওকে ডিয়ার। ওয়েটার অর্ডার নিয়ে চলে গেলে সাবা দিলারা জামানের দিকে তাকিয়ে বলে, ইউ হ্যাভ টু ডু হেল্প মি আন্টি। আপনার হেল্প ছাড়া আমি এই ব্যাটেলটা জিততেই পারবো না। অ্যান্ড ইউ নো এনি হাউ আই হ্যাভ টু উইন দিস ব্যাটেল। আমার রৌনককে চাই চাই চাই। কাম ডাউন মাই ডিয়ার, তোমাকে কিছু ভাবতে হবে না। এবারে যা করার আমি করব। এতদিন আমি কিছুই বলিনি, ভেবেছি সময় দিলে হয়তো আমার ছেলেটা নিজে থেকেই বুঝতে পারবে, বাট আনফর্চুনেটলি আই ওয়াজ রং। তাই এখন যা করার আমি করব। খুব জলদি ওই মেয়েটাকে আমি আমার রৌনকের জীবন থেকে সরিয়ে দিব। তারপর তোমাকে আমার রৌনকের বউ করে নিয়ে যাব। অ্যান্ড আই প্রমিস ইউ দ্যাট। থ্যাংক ইউ সো মাচ আন্টি। ও কাম অন মাই ডিয়ার। তানিয়া সবকিছু গুছিয়ে নিয়েছে। এই মাসেই তার ফ্লাইট, সে নিউ ইয়র্ক চলে যাচ্ছে। কবে ফিরবে তা সে নিজেও এখনো জানে না। লাস্ট ফাইলটা সিগনেচার করে তার অ্যাসিস্ট্যান্টকে হ্যান্ড ওভার করে হাসি মুখে তানিয়া বলে, ডান। এরপর জামান গ্রুপের সঙ্গে আমার আর কোনো লেনদেন নেই। তানিয়ার কেবিনের দরজায় দাঁড়িয়ে রৌনক বলে কথাটা। তার দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকায় তানিয়া। এগিয়ে এসে তার মুখোমুখি অন্য পাশে চেয়ারে বসে রৌনক। বুঝলাম না। সহজ হিসেব ভাবি, তুমি এখন থেকে জামান গ্রুপের এমপ্লয়ি নও, তবে শেয়ার হোল্ডার তো আসোই। গেল মাসে তানিয়া ও রাদিনের ডিভোর্স হয়ে গেছে। এখনও একই বাড়িতে থাকছে তারা, যদিও দুজন দুই ঘরে। তানিয়া চাইলেই অন্য কোথাও থাকতে পারতো বাচ্চাদের নিয়ে, কিন্তু রৌনক অনুরোধ করায় ও বাড়িতে থাকতে বাধ্য হয়েছে। শেষ কয়টা দিন তানিয়া এখানেই থাকুক চেয়েছে রৌনক, আবদার করেছে। ওদের ডিভোর্সের সময় রৌনকের প্রেসারে বাধ্য হয়ে রাদিনকে তার শেয়ারের অর্ধেকটা তানিয়ার নামে লিখে দিতে হয়েছে। যদিও তানিয়া নিতে চায়নি, কিন্তু রৌনকের সঙ্গে পেরে ওঠাটা সহজ বিষয় নয় রাদিনের জন্যে। রৌনক চাইলে রাদিনকে তার সম্পত্তি সবটাই তাকে তানিয়ার নামে লিখে দিতে হতো। জামান গ্রুপে রাদিন 10% শেয়ারের মালিক, যেখান থেকে 5% এখন তানিয়ার। তাই এদিক থেকে সে এখনও জামান গ্রুপেরই একজন। রৌনক পুরোপুরি তানিয়াকে হারাতে চায় না। মিম মিশকাতের মা হিসেবে এই পরিবারের সঙ্গে তার সম্পর্ক থাকলেও রৌনক তাকে চিনে। একবার চলে যেতে পারলে তানিয়ার পেছনে ফিরে তাকাবে না। সেজন্যে কোম্পানির শেয়ার দিয়ে তাকে খানিকটা বেঁধে রাখার চেষ্টা। যদিও রৌনক কখনোই তানিয়াকে ফিরে আসার জন্য জোর করবে না, তবুও সে চায় তানিয়া সারা জীবন জামান গ্রুপে জামান পরিবারের একজন হয়ে থাকুক। রৌনকের এত এত সাফল্যের পেছনে যারা দিনরাত এক করে শ্রম দিয়েছে, তানিয়া তাদের মধ্যে অন্যতম। তার ক্ষমতায় থাকলে রৌনক আরো অনেক বেশি করত, কিন্তু তানিয়া নিবে না। চরমভাবে ঠকে যাবার পর শিখেছে, তাই তানিয়া যে তার আত্মসম্মান বিসর্জন দিবে না সেটা সবচাইতে ভালো জানে রৌনক। তানিয়ার কেবিন থেকে ফিরে এসে নিজের কেবিনে ঢোকার আগে সামান্য দাঁড়ায় রৌনক। তাকে দেখে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় লাবিব। এক মুহূর্ত লাবিবের মুখের দিকে তাকিয়ে থেকে রৌনক বলে, ভেতরে আসো। লাবিবকে কিছু জিজ্ঞাসা করার সুযোগ না দিয়ে নিজের কেবিনে চলে যায় রৌনক। সময় বিলম্ব না করে লাবিব তার ডেস্কের উপর থাকা প্যাড নিয়ে বসের কেবিনে প্রবেশ করে। রৌনকের টেবিলের কাছাকাছি এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কি করতে হবে? বসো। জি। সিট ডাউন লাবিব। লাবিবের হাতে থাকা প্যাডটা সে টেবিলের উপর রেখে চেয়ার টেনে বসে পড়ে। রৌনকের হাবভাব অন্যরকম লাগছে তার কাছে এই মুহূর্তে। খানিকক্ষণ লাবিবের মুখের দিকে তাকিয়ে থেকে রৌনক জিজ্ঞাসা করে, ইজ এভরিথিং অল রাইট? বুঝলাম না স্যার। আমি তোমার কথা জিজ্ঞাসা করছি লাবিব। আর ইউ অল রাইট? অ্যাবসলিউটলি স্যার। আমার কি হবে? তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লাবিব, অনেকটা বন্ধুর মতো।
প্রতিদিন একটা সিংহভাগ সময় তুমি আমার সঙ্গে থাকো। আমি তোমার মুখ দেখলে বলতে পারি তুমি কেমন আছো। লাস্ট কয়েকদিন ধরে দেখছি তোমার মধ্যে তুমি নেই। ব্যক্তিগত লাভে এখানে উপস্থিত থাকলেও তোমার মন মস্তিষ্ক অন্য কোথাও থাকে। কখনো কোনো কাজ ভুল না করা একটা মানুষ একটা সিঙ্গেল কাজ ঠিকঠাক মতো করতে পারছে না, এরপরে বলবে তুমি ঠিক আছো। আই এম এক্সট্রিমলি সরি স্যার, তবে আপনি একদম ভাববেন না এরপর আর কোনো ভুল হবে না। আই প্রমিস ইউ, মন দিয়ে কাজ করব। লাভিব, আমি কাজের কথা বলছি না, আমি তোমার কথা বলছি, তোমার কথা ভাবছি। আর ইউ ওকে? তুমি ভালো নেই। আই এম ওয়ারিড অ্যাবাউট ইউ। ইউ নো ইউ আর ভেরি ইম্পর্টেন্ট ফর মি, লাইক এ ব্রাদার, লাইক এ ফ্রেন্ড, সামওয়ান আই ক্যান ট্রাস্ট। আই এম সরি স্যার, আমি আমার পার্সোনাল প্রবলেমের জন্য অফিসের কাজ নষ্ট করেছি, আপনাকে টেনশন দিচ্ছি, কিন্তু আর এমন হবে না। আই অ্যাসিওর ইউ দ্যাট। রৌনক তৎক্ষণাৎ কিছু বলে না, এক মুহূর্ত সময় নেয়। হাতের কাছে টেবিলের উপরে থাকা চিত্রলেখা ও তার একটা A4 সাইজ ফটো ফ্রেম হাতে নেয়। খানিকক্ষণ চিত্রলেখাকে দেখে নিয়ে ফ্রেমটা পূর্বের জায়গায় নামিয়ে রাখে। আবার লাবিবের দিকে তাকিয়ে বলে,